আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইংরেজি প্রথম পত্রের ফ্লো চার্ট নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের বিভিন্ন টপিকের উপর আলোচনা করেছি এবং সেগুলোই ক্লাস আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দিয়েছি। তোমরা চাইলে সেখান থেকে সেই টপিকগুলো ক্লিয়ার করতে পারো। আজ আমরা মূলত ফ্লো চার্ট শিখব, তবে সবচেয়ে শর্টকাট উপায়ে, কারণ যেহেতু তোমাদের পরীক্ষার বেশি দিন নেই, যারা 24 পেজ রয়েছে তোমাদের, এক্ষেত্রে এখন সবচেয়ে দরকার প্র্যাকটিস করা এবং নিজের দুর্বলতাগুলোকে কাটিয়ে পরীক্ষার জন্য একটা ভালো প্রিপারেশন নেওয়া। তাই আমরা মূলত এই ক্লাসগুলো আয়োজন করছি। এই ফ্লো চার্ট আমরা যত শর্টকাট উপায়ে শেখা যায় সেভাবে শেখার ট্রাই করব, এবং আমরা এখানে কতগুলো গুরুত্বপূর্ণ প্যাসেজ এর ফ্লো চার্ট আজকে সলভ করার ট্রাই করবো ইনশাল্লাহ। তাহলে চলো শুরু করি। প্রথমে আমি কিছু শর্টকাট নয়, বরং এগুলো হচ্ছে কিছু নিয়ম অ্যাড করেছি। এরপর আমাদের শর্টকাট হচ্ছে এই বক্সটি। প্রথমে বলি নিয়মগুলো কি। প্রথমে ফ্লো চার্ট, এটাতে মূলত তুমি কোনো সেন্টেন্স লেখা যাবে না, কোনো সেন্টেন্স তুমি লিখতে পারবে না, কোনো সাবজেক্ট তুমি দিতে পারবে না। সবসময় তোমাকে ফ্রেজ ইউজ করতে হবে। ফ্রেজ কি? যার কোনো সাবজেক্ট থাকে না, যার কোনো ফাইনাইট ভার্ব থাকে না, সেটা হচ্ছে ফ্রেজ। এরপরে বক্সের ভিতরে যা লিখবে তার ফুল স্টপ দেওয়া যাবে না, কারণ আমরা তো ফ্লো চার্টে ফ্রেজ ইউজ করি। ফ্রেজ মানে হচ্ছে বাক্যের অংশ। বাক্যের অংশ যদি হয়, আমরা ফুল স্টপ কখন ইউজ করি? যখন একটা বাক্য শেষ হয়। কিন্তু আমরা তো ফ্লো চার্টে ইউজ করবো ফ্রেজ, যেটা বাক্যের মাত্র একটা অংশ, বাক্য নয়। তাহলে এই ক্ষেত্রে তো ওখানে তুমি ফুল স্টপ ইউজ করতে পারবে না। ফুল স্টপ দিলে তোমার নাম্বার কেটে ফেলবে আর কি। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে আমরা সবচেয়ে বেশি ভুল করি, সেটা হচ্ছে বক্স। তুমি ফ্লো চার্ট করার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, ফ্লো চার্ট কিন্তু আমরা বক্স আকারে করতে হবে, এবং সাথে এই অ্যারো মার্কটা দিতে হবে। কি মার্ক দিতে হবে? অ্যারো মার্ক। এবং এই অ্যারো মার্ক যাতে আরেকটা বক্সের সাথে কি না হয়, কানেক্ট না হয়। তোমরা যে কোনো টেক্সট পেপার বা তুমি বইয়ে যে ফ্লো চার্টের উদাহরণগুলো রয়েছে সেগুলো একটু দেখলেই খেয়াল রাখবে যে এখানে একটা অ্যারো আরেকটা অ্যারোর সাথে কি হয় না, আরেকটা বক্সের সাথে কানেক্ট হয় না। এটা খেয়াল রাখতে হবে। জাস্ট এটা অ্যারো দিবে, এরপর আরেকটা বক্স লিখতে হবে, এবং এখানের মধ্যে এই অ্যারোগুলো অনেক গুরুত্বপূর্ণ, বক্স আকারে লিখতে হবে। যদি বক্স আকারে না লিখো, তুমি ফ্লো চার্ট যত হয় ভালো করে লিখো না কেন, নাম্বার পাবে না। তাহলে এই বিষয়গুলো তুমি খেয়াল রাখবে। এগুলোর কারণে আমরা মূলত ফ্লো চার্টে নাম্বার পাই না, তাই এগুলো অ্যাড করেছি। এরপর আমাদের যে শর্টকাট, সেটা হচ্ছে ইনফরমেশন এডিট এন্টার। এটা কি? এটা আসলে কোনো রুলস নয়, বরং এটা আসলে মনে রাখার একটি টেকনিক ইউজ করেছি। ফ্লো চার্ট করার সময় তোমাকে সাধারণত একটা প্যাসেজ দিবে এবং বলবে যে এই প্যাসেজ থেকে যে কোনো একটা টপিকের একটা টপিক দিয়ে দিবে যে ফ্লো চার্টের এই বিষয়ে একটা ফ্লো চার্ট তুমি তৈরি করো। তাহলে এখন তোমাকে প্রথমে যেই বিষয়টি করতে হবে, এই পুরো প্যাসেজটি তোমাকে পড়তে হবে, যাতে ইংলিশ ফর টুডে বইটি সব ভালোভাবে ক্লিয়ার আছে, তোমরা পারবে ইনশাল্লাহ। এক্ষেত্রে যাদের ক্লিয়ার নেই, আমাদের ইংলিশ ফর টুডে এখন বর্তমানে একটা কোর্স, ফ্রি কোর্স, একদম ফ্রি কোর্স এটা চলছে। এটা পুরো ইংলিশ ফর টুডে, প্রতিটি ইউনিটের প্রতিটি প্যাসেজের ডেডিকেটেড ভিডিও দেওয়া হচ্ছে আমাদের ইউটিউব এবং ফেসবুকে দুটোতেই। তোমরা ওগুলো করতে পারো। যারা 24 পেজ রয়েছে তোমাদের তো সময় কম, কিন্তু যারা 25 পেজ রয়েছে তোমরা এই ক্লাসগুলো কিন্তু একদম কমপ্লিট করে ইংলিশ ফর টুডে বইটি শেষ করে ফেলবে। এটি শেষ করলে কত উপকার সেটা তুমি এইচএসসি এবং অ্যাডমিশন উভয় তো বুঝবে। তাহলে এক্ষেত্রে পুরো প্যাসেজটি পড়বে। প্যাসেজটি পরে প্রথমে যেই টপিকের উপর তোমাকে ফ্লো চার্ট করতে বলেছে সেই টপিকের ইনফরমেশনটা বের করবে। সেই টপিকের এই সবগুলো ইনফরমেশন বের করবে। তোমাকে ফ্লো চার্ট করতে হবে কয়টা? নির্ণয় করতে হবে তথ্য। তোমাকে পাঁচটা বক্স করতে হবে, অর্থাৎ পাঁচটা ইনফরমেশন তোমাকে কী করতে হবে? বের করতে হবে। এখন সমস্যা হচ্ছে তুমি সব ইনফরমেশনগুলো কী করতে পারবে না, মানে লিখে ফেলতে পারবে না, কারণ ইনফরমেশনগুলো তোমাকে অনেক সময় সেন্টেন্স আকারে থাকবে, সাবজেক্ট থাকবে সেখানে, তবে এইটা ফ্রেজ আকারে থাকবে না। তো তোমাকে এডিট করতে হবে। এখানে এডিটটা কি? এডিট হচ্ছে তোমাকে সেন্টেন্সগুলোকে ফ্রেজে পরিণত করতে হবে, এবং যা করে তখন তুমি এখানে এন্টার করবে, অর্থাৎ সেগুলোকে তুমি লিখে ফেলবে। তাহলে এখন এটা কেমন করবে সেটা আমরা এখানে বলছি। তাহলে এটা প্রথমে আমরা কী করব? তথ্য খুঁজে বের করব। তথ্য কয়টা খুঁজে বের করব? 5টা তথ্য খুঁজে বের করব, সেগুলোকে এডিট করব, তারপর সেগুলোকে ফাইনাল আমরা মডিফাই করে সেগুলোকে আমরা বক্স আকারে লিখে খাতা জমা দিয়ে আসবো আর কি, এই আর কি। তাহলে দেখো প্রথমে আমরা একটা দিয়েছি যে ফ্লো চার্ট শোয়িং দি অ্যাক্টিভিটিস হবে, ফ্লো শোয়িং অ্যাক্টিভিটিস অফ টেলিস্কোপ ইন স্পেস, অর্থাৎ তোমার ইউনিট 1-এ মূলত এই প্যাসেজটি রয়েছে যে ভ্যালেন্তিনা তেরেস্কোভা এবং সাথে ছিল কল্পনা চাওলা। তাহলে তোমাকে প্রথম যে কাজটি করতে হবে, এখানে যে টপিকটা দে, অর্থাৎ তোমার তো এটা পুরো একটা প্যাসেজ, ঠিক আছে? এবার এই পুরো প্যাসেজে তুমি সবগুলো কিন্তু এখানে লিখতে পারবে না, সবগুলো তুমি লিখতে পারবে না। এখানে তোমাকে যে তথ্য বের করতে বলেছে, এখানে বের করতে বলছে
টেলিস্কোপ যখন স্পেসে গিয়েছিল, অর্থাৎ স্পেসে যাওয়ার এবং যাওয়ার পর সকল অ্যাক্টিভিটির একটা কী করতে হবে, ফ্লো চার্ট বের করতে হবে। তাহলে এখন তোমাকে সে তার স্পেস রিলেটেড যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলোকে বক্স আকারে লিখতে হবে। আচ্ছা, তাহলে প্রথম আমি যেটা বলেছি ইনফরমেশান বের করা, তাহলে আমরা প্রথমে ইনফরমেশান বের করব। দেখো, প্রথমত আমরা পড়ে দেখি, অলদো টেলিস্কোপ এক্সপিরিয়েন্স নশিয়া অ্যান্ড ফিজিক্যাল ডিসকমফোর্ট ফর মাচ অফ দ্য ফ্লাইট, শি অরবিটেড দ্য আর্থ 48 টাইমস। তাহলে একটা জিনিস দেখো, আমি যখন পড়ছি বলছে তার স্পেসের যে অ্যাক্টিভিটি ছিল, তাহলে তার প্রথম অ্যাক্টিভিটি হচ্ছে সে পুরো পৃথিবীকে 48 বার প্রদক্ষিণ করেছে। তাহলে এটা কি তার স্পেসের তত্ত্ব নয়? অবশ্যই। তাহলে এটা তুমি যখন পরীক্ষায় যখন প্যাসেজটা দিবে, তুমি একটা পেন্সিল হাতে রাখবে, পেন্সিল হাতে রেখে জাস্ট এটাকে একটা এরকম বিন্দু দিয়ে মানে তুমি জাস্ট তোমার মতো করে আইডেন্টিফাই করে রাখবে। তবে পুরা দাগ দিতে যেও না, অনেক সময় এটা পরীক্ষার ইনভিজিলেটর উনি একটু সমস্যা করে এটা যদি দাগ দেওয়া থাকে। তাহলে এক্ষেত্রে একটু ছোটো একটা মানে নিশান দিয়ে রাখবে আর কি, যা তুমি বুঝতে পারো। আমি এখানে আপাতত এটা মার্ক করে রেখেছি হলুদ কালার দিয়ে। এরপরে অ্যান্ড স্পেন্ড অলমোস্ট 3 days ইন স্পেস, এটাও কিন্তু স্পেসের রিলেটেডই একটি তত্ত্ব। এটা আমরা কী করতে পারি, সিলেক্ট করতে পারি। উইথ আ সিঙ্গেল ফ্লাইট শি লগড মোর ফ্লাইট টাইম দেন দ্য কম্বাইন্ড টাইমস অফ অল আমেরিকান অ্যাস্ট্রোনটস হু হ্যাড ফ্লোন বিফোর দ্যাট ডেট। এটাও কিন্তু স্পেস রিলেটেড। তবে এখানে সমস্যা হচ্ছে ভাইয়া, দেখো ফ্লো চার্ট মানে কি, অনেকগুলো তত্ত্বকে তুমি একটা বক্স আকারে লিখবে এবং ফ্রেজ আকারে লিখবে। এবং একটা বিষয় মাথায় রাখতে হবে, বাইক ফ্রেজ মানে হচ্ছে বাক্যের একটা অংশ, এবং বাক্যের অংশ কখনোই বড় হয় না। মানে ফ্লো চার্ট যে ইনফরমেশনগুলো তুমি অ্যাড করার ট্রাই করবে সেগুলোকে সর্বোচ্চ ছোট রাখার, সর্বোচ্চভাবে সংক্ষিপ্ত রাখার তুমি ট্রাই করবে। তাই এখানে যখন এত বড় একটা তথ্য পেয়েছি, এটাকে সংক্ষিপ্ত করা যায়, কিন্তু তোমার তো টাইমের একটু তোমার টাইমের যথেষ্ট অভাব থাকবে। আর পাশাপাশি যেহেতু আরও তথ্য রয়েছে, সেটাকে আপাতত অ্যাভয়েড করবে। যদি তথ্য না থাকে তখন সেটাকে আমরা মডিফাই করব। তাহলে দেখি, টেলিস্কোপ অলসো মেনটেন এ ফ্লাইট লগ, তাহলে এটাও তো ইনফরমেশান স্পেস রিলেটেড, আমরা এটাকে কালেক্ট করলাম। অ্যান্ড টুক ফটোগ্রাফস অফ দ্য হরিজন, তাহলে এটাও একটা স্পেস রিলেটেড ইনফরমেশান পেলাম। হুইচ আর later used to identify aerosol layers within the atmosphere। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমি এই পুরা অর্ধেক প্যারাটা পরে আমি পেলাম এই অরবিটের 1টা 2টা 3টা 4টা। তাহলে এখানে আরও কিছু রয়েছে। এখন তোমাকে পরীক্ষায় যখন এই প্রথম একটা যেটা ওরা দিয়ে রাখবে, এটা হচ্ছে মানে নমুনা আনসার আর কি, তোমাকে একটা দিয়ে রাখবে, তোমাকে আরও কয়টা করতে হবে, 5টা, এখানে টোটাল আরও 5টা বের করতে হবে। তাহলে আমরা প্রথম 4টা কি করে ফেলেছি, বের করে ফেলেছি। এরপর লাস্ট 8টা তথ্য বের করতে হবে, আমরা এখানে একটু দেখি। বস্টক 6 was the final Vostok flight and was launched 2 days after Vostok 5, which carried Bykovsky into a similar orbit for 5 days, landing 3 hours after Tereskova. Two vessels approach each other within 5 kilometers at one point and from Tereskova communicated। এটাও কিন্তু স্পেস রিলেটেড তথ্য, কমিউনিকেটেড উইথ বাইকপসে। এখানে কিন্তু এটাকেও আমরা চাইলে অ্যাড করতে পারি, তবে যেহেতু এটা সহজ আছে আমরা এটাকে অ্যাড করবো। আমার এই ক্লাসটার উদ্দেশ্য হচ্ছে কী ভাই, দেখো তুমি ফ্লো চার্ট কীভাবে সলভ করবে, এবং যাদের এতদিন ফ্লো চার্ট পড়া হয়নি তারা খুব সহজে কীভাবে ফ্লো চার্টটা আনসার করবে। যেহেতু সময় কম তাই আমি এভাবে বলছি। আসলে এখানে কিন্তু যখন ফ্লো চার্টে আমি একটা ডেডিকেটেড ক্লাস অলরেডি পেজ আছে, অনেক পিছনে আছে এটা। ফ্লো চার্টে কিন্তু তোমাকে আগে ফ্রেজের আলোচনা করতে হবে, তারপর তোমার সাবজেক্ট পসেসিভ এগুলো বাদ দেওয়া, তারপর নন ফাইনিট ভার্বের আলোচনা করতে হবে, অনেকগুলো আলোচনা রয়েছে, এটা তোমরা এতদিনে আশা করি জানো। তো এই ক্লাসটার উদ্দেশ্য হচ্ছে সবচেয়ে শর্টকাট উপায় তুমি কীভাবে ফ্লো চার্টকে আইডেন্টিফাই করবে। কারণ এতদিন সময় এসেছে, এতদিন তো অবশ্যই তোমরা ফ্লো চার্ট পড়ে এসেছো বা অনেকবার প্র্যাকটিস করে এসেছো, কিন্তু এখন পরীক্ষা কীভাবে সলভ করবে সেটাই দেখাচ্ছি। তাহলে এখানে আমরা মোটামুটি 5টা ইনফরমেশান আমি পেয়ে গেছি। একটা কাজ করবে, যখন এখন বাসায় প্র্যাকটিস করছো তো তুমি চাইলে এরম করতে পারো যে আমরা 5টা ইনফরমেশানকে তুমি খাতায় লিখে ফেলবে এখন বাসায় আর কি, খাতায় লিখে। এখন দেখো এগুলোকে আমরা একটু এডিট করতে হবে। দেখুন প্রথমে যে ইনফরমেশানটা ছিল, দেখো এক্সপিরিয়েন্সড নশিয়া। এখন অনেকের সমস্যা হয় ভাই, এখানে কি আইএনজি দিয়ে করবো নাকি 2+B0 অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে ইউজ করবো, অনেকের সেটা সমস্যা হয়। দেখো তোমার পরীক্ষায় যদি বারবার ফার্স্ট পার্টিসিপল দেওয়া থাকে, তুমি বাকি বক্সগুলো ট্রাই করবে বারবার ফার্স্ট পার্টিসিপল দিয়ে করার। তোমার যদি প্রথম শুরুতে যদি বার প্লাস আইএনজি থাকে, অর্থাৎ কি থাকে, বারবার সাথে আইএনজি যুক্ত কোনো মানে কোনো ওয়ার্ড দিয়ে যদি শুরু হয়, তাহলে তুমি ট্রাই করবে বাকিগুলো কী দিয়ে করার, বার প্লাস আইএনজি দিয়ে করার।
যদি তোমার সেন্টেন্স যদি টু প্লাস ভার্ব জিরো অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে শুরু হয়, তুমি ট্রাই করবে আর বাকিগুলো এই স্টাইলে করার। অর্থাৎ তোমাকে যে স্টাইলে দেওয়া থাকবে তুমি ট্রাই করবে সেই স্টাইলে করার। কিন্তু অনেক সময় দেখবে তুমি স্টাইলটা মূলত মেনটেন করতে পারতেছো না, অর্থাৎ এমন একটা ইনফরমেশন পাইছো যেটাকে তুমি ধরো তোমার ভার্বের সাথে ফার্স্ট পার্টিসিপল ফর্ম আছে, কিন্তু তুমি সেটাকে কোনো মতে ফার্স্ট পার্টিসিপল ফর্মে নিতে পারতেছো না। তো এক্ষেত্রে ব্যতিক্রমে তুমি ভার্ব প্লাস এনজিও করতে পারবে অথবা টু প্লাস ভার্ব জিরো করতে পারবে, অর্থাৎ ইনফিনিটিভে করতে পারবে। টু প্লাস ভার্ব জিরো বারবার বলছি কারণ টু এর পরে যে ভার্বটি বসে সেটা সাধারণত বেস ফর্মে বসে, অর্থাৎ যে ফর্মে থাকবে সেই ফর্মে মানে এটা হচ্ছে বেস ফর্মে চলে আসবে আর কি। এটা আশা করি তোমরা বুঝো। তাহলে অর্থাৎ এখানে ব্যতিক্রম হিসেবে অ্যাড করতে পারবে একটা দুইটা গিয়াতে, এটা সমস্যা নাই। এখানে যে গদবাধা নিয়ম আছে যে পাঁচটায় যে বারবার ফার্স্ট পার্টিসিপল হতে হবে বা বার প্লাস এনজি হতে হবে তা নয়, তুমি তোমার মতো করে অ্যাড করতে পারবে, তবে যে নিয়মে থাকে সেই নিয়মে অ্যাড করলে এটা ভালো। তাহলে এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম। তাহলে এখানে দেখো কি দেওয়া আছে, বারবার ফার্স্ট পার্টিসিপল রয়েছে এক্সপিরিয়েন্স। তাহলে আমরা বাকিগুলো বারবার ফার্স্ট পার্টিসিপলে ট্রাই করব। তাহলে দেখো এখানে প্রথম আমরা যে তথ্য পেয়েছি, অরবিটেড দ্য আর্থ 48 টাইমস। একটা বিষয় মাথায় রেখো, যখন ফ্লো চার্ট তুমি করতে থাকবে, এগুলো আমি ওই ফ্লো চার্টের ডেডিকেটেড ক্লাসটা আমি বলছিলাম, সে আর বিস্তারিত তেমন বলছি না, তো একটু বলছি। তাও দেখো ফ্লো চার্ট যখন প্র্যাকটিস করবে তখন যত আর্টিকেল রয়েছে চেষ্টা করবে আর্টিকেলগুলোকে বাদ দেওয়ার, যত সাবজেক্ট রয়েছে সাবজেক্টকে বাদ দেওয়ার ট্রাই করবে। এগুলা বাদ দেওয়ার কারণ হচ্ছে সেন্টেন্সকে আরও ছোটো করা, এবং নাউন রিপিটেশন, একটা শব্দ রয়েছে নাউন রিপিটেশন অথবা প্রনাউন রিপিটেশন। ধরো টেরাস্কোবার কথা এখানে বলা হয়েছে, আবার টেরাস্কোবার এখানে নাম রয়েছে, তখন সেই নামটাকে তুমি বাদ দিয়ে দিবে এবং প্রনাউন বাদ দিয়ে দিবে। সবসময় বাদ রাখবে আর্টিকেল বাদ, প্রনাউন বাদ, তারপর সাবজেক্ট বাদ, এই তিনটা জিনিস বাদ দেওয়া ট্রাই করবে। যেমন শি অরবিটেড দ্য আর্থ 48 টাইমস, এটা পুরো একটা কিন্তু আমার কি সেন্টেন্স। এখন তাহলে এটাকে আমি বলছি প্রথমে ভাইয়া সাবজেক্ট বাদ দিতে, এবং এখানে সাবজেক্ট হচ্ছে শি, আবার সে এটা প্রনাউনও, তাহলে আমরা এখানে এটা কি দিয়ে দেবো, বাদ দিয়ে দিব। শি এটা কি বাদ, এটাকে আমরা কি করছি এখন ইনফরমেশন গ্যাদার করেছি, এখন আমরা এডিট করছি। তাহলে এডিটে প্রথমে আমি সাবজেক্টকে কি দিয়েছি, বাদ দিয়েছি, এখানে সি হচ্ছে সাবজেক্ট বাদ দিলাম। এখানে তারপর তুমি আর্থের আগে যে দা রয়েছে সেটাকে বাদ দিতে পারো, এখানে না দিলেও সমস্যা নেই। অরবিটেড দ্য আর্থ 48 টাইমস, আমি একটা তথ্য অ্যাড করেছি অরবিটেড দ্য আর্থ 48 টাইমস। কী করেছি, শুধু আমি সাবজেক্টকে বাদ দিয়ে দিয়েছি, আমার একটা ফ্রেজ হয়ে গেছে, দুইটা আমার একটা বক্স আমার কমপ্লিটেড। এরপরে স্পেন্ড অলমোস্ট 3 days ইন স্পেস। তাহলে এই ক্ষেত্রে আমরা এখন স্পেন্ড এটা অলরেডি পারবে ফার্স্ট পার্টিসিপল ফর্মে রয়েছে, আমরা কিছু করতে হচ্ছে না, অলরেডি ওরা যেরকম ছিল সেরকম দিয়ে দিয়েছে, না থাকলে আমরা নিয়ে যেতাম। তাহলে এই ক্ষেত্রে আবার এই সেন্টেন্সটাকে সম্পূর্ণ আমরা নিয়ে আসতে পারছি যে স্পেন্ড অলমোস্ট 3 days ইন স্পেস। এরপরে মেনটেন টেরাস্কোবা অলসো মেনটেন্ড এ ফ্লাইট লগ। তাহলে আমার এখানে সেন্টেন্সটা কি, টেরাস্কোবা অলসো মেনটেন্ড এ ফ্লাইট লগ। আমি বলেছি প্রথমে তোমাকে কি বাদ দিতে হবে, সাবজেক্ট বাদ দিতে হবে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে টেরাস্কোবা, এটা আমি কি দিয়ে দেবো, বাদ দিয়ে দিব। এরপর অলসো এটা কেন ইউজ করা হয়, আগের সেন্টেন্সের সাথে সামঞ্জস্য রাখার জন্য, যে আবারও এরকম অর্থ প্রকাশের জন্য। আমি যেহেতু এখানে ফ্রেজ করছি আমার এগুলোর দরকার নেই, তাহলে আমি এখানে এটা কি দিয়ে দিব, বাদ দিয়ে দিব। তাহলে টেরাস্কোবা বাদ, অলসো এই দুইটি কি দিলাম, আমি বাদ দিয়ে দিলাম। এগুলো আমরা কি করছি, এডিট করছি। টেরাস্কোবা বাদ, অলসো বাদ। মেনটেন এ ফ্লাইট লগ, এটাও এটাও চলে বাদ দিতে পারো, সমস্যা নেই, সেটা রাখলে মেনটেন এ ফ্লাইট লগ। তাহলে আমি এই তথ্যটা অ্যাড করতে পারবো। টুক ফটোগ্রাফস অফ দ্য হরিজন, তাহলে এখানে তো কোনো সাবজেক্ট অলরেডি সাবজেক্ট ছিল এখানে, কারণ এন্ডের আগে যা পরে, হ্যাঁ এক্ষেত্রে সাবজেক্ট একটা ছিল, যেহেতু আমরা একটা সাবজেক্ট বাড়াচ্ছি এখানে কিছু বাদ দিতে হচ্ছে না, আমরা এটাকেও টুক ফটোগ্রাফস অফ দ্য হরিজন এটাকে আমরা কালেক্ট করতে পারছি। এরপরে টেরাস্কোবা কমিউনিকেটেড উইথ বায়োস্কোপি, এখানেও টেরাস্কোবা সাবজেক্ট আমরা কী দিয়ে দিব, বাদ দিয়ে দিব, আমরা শুধু কমিউনিকেটেড উইথ বায়োস্কোপি এটা রাখবো। তাহলে একটা জিনিস দেখো ভাইয়া, আমরা কী করেছি, প্রথমে ইনফরমেশানটা আমরা সিলেক্ট করেছি, তারপর সেই ইনফরমেশানকে আমরা সেখান থেকে কী বাদ দিয়েছি, সাবজেক্টটা বাদ দিয়েছি, তারপর প্রনাউন রিপিটেশন বাদ দিলাম, তারপর অপ্রয়োজনীয় যে কানেক্টরসগুলো ছিল সেগুলো বাদ দিয়ে সেন্টেন্সকে আরও ছোটো করে ফ্রেজ করেছি, এটা করলাম। এরপরে আমরা সেটাকে কী করব, বক্স আকারে কী করে প্রেজেন্ট করব। তাহলে এক্ষেত্রে আমাদের বক্স হচ্ছে ঠিক এটি, এখানে আমি এই অ্যারোগুলো দিতে পারিনি, এগুলো একটু তোমরা দিতে হবে, এটা মাথায় রাখতে হবে, অ্যারোগুলো অবশ্যই দিতে হবে, না দিলে নাম্বার কিন্তু কাটা। তো এক্ষেত্রে আমি শুধু এখানে ইনফরমেশানগুলো লিখেছি আর কি। তাই এখন আশা করি এতটুকু পর্যন্ত করে সব সহজ হয়েছে আশা করি। তাহলে এটা মাথা রাখেও, সাবজেক্ট বাদ, প্রনাউন রিপিটেশন বাদ, আর্টিকেল থাকলে সেটাও বাদ দিয়ে দিও, তারপর কোথাও কোনো নাউন দুইবার রিপিট হচ্ছে অর্থাৎ নাউন রিপিটেশন সেটাও বাদ দিয়ে দিবে। এতটুকু করলে তোমার একটা ফ্রেজ হয়ে যাবে এবং তুমি পাশে বাস পাবে ইনশাল্লাহ। এরপরে দেখি
ফ্লো চার্ট শোয়িং দ্য ফাংশনস অফ এডুকেশন। প্রথম ফ্লো চার্ট অনেক সময় আমরা ভুল করি কি টপিকটা পড়ি না কোন টপিকের উপর ফ্লো চার্ট দিয়েছে শুধু সেজন্য এটা ভুল করে ফেলি, এটার সাথে যাতে সামঞ্জস্য থাকে প্রতিটা তথ্য। নেক্সট ফ্লো চার্ট আমরা শুরু করছি তাহলে ফাংশনস অফ এডুকেশন, অর্থাৎ এডুকেশনের যে কার্যাবলী রয়েছে আমরা সেগুলোকে অ্যাড করতে হবে। এত বড় একটা প্যাসেজ দিয়ে দিবে, তোমাকে সেখান থেকে তথ্যগুলো বের করে লিখতে হবে। তাহলে প্রথমে লিখি দ্য ফার্স্ট থিং, আমরা এখানে তাহলে তথ্যগুলো বের করবো। এখানে আমি হলুদ মার্ক করিনি, তাহলে আমরা এখানে ম্যানুয়ালি বের করতে হবে। তাহলে আমি এখন যখন প্র্যাকটিস করছি তোমরা এই ভিডিওকে পজ করে আগে তোমরা তোমাদের মতো করে ইনফরমেশনগুলো একটু বের করে ফেলো। তারপর আমি যখন এখন প্র্যাকটিস করতে থাকবো আমার ইনফরমেশন বের করার সাথে তোমার বের করা মিলে কিনা একটু দেখো। আচ্ছা, তাহলে দেখি দ্য ফার্স্ট থিং এডুকেশন ডাজ ইট টু গিভ আস অ্যান অ্যাওয়ারনেস অ্যাবাউট আওয়ার সেলফ হুইচ লিড আস টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার পার্সোনালিটি। তাহলে এখানে বলা হচ্ছে এডুকেশনের যে কাজগুলো রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করা। তাহলে এখানে প্রথম কাজ আমি পেলাম কি এডুকেশন আমাদের কী কী দেয়, অ্যাওয়ারনেস, সচেতনতা সৃষ্টি করে আমাদের মধ্যে। তাহলে অ্যাওয়ারনেস গিভস অ্যান অ্যাওয়ারনেস এবং আওয়ার সেলফস লিড আস টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার পার্সোনালিটি। আচ্ছা, অ্যাজ উই বিগিন উই ফিল দ্য নিড টু বিলং টু দ্য ক্লাস অ্যান্ড মেক ফ্রেন্ডস, দেন ইউ এক্সপেন্ড আওয়ার সেন্স of belonging to include the school at large, our community, and finally our country. Education thus prepares every child to become an active member of the community. এটা একটা তত্ত্ব, work for its welfare. আচ্ছা, এটা একটা তত্ত্ব দেওয়া যায়, সমস্যা নেই। Education it is belief releases our potential, এখানে তো গুরুত্বপূর্ণ তত্ত্ব, releases our potential in inner states, sharpens our intellect, ডেভেলপস আওয়ার, কতগুলো তথ্য দেখো, ডেভেলপস আওয়ার ক্রিয়েটিভিটি। এটা একটা এখানে এডুকেশনের কাজকে এডুকেশন দেখো আমাদের ইন্টেলেক্টকে শার্প করছে, তারপর ডেভেলপস আওয়ার ক্রিয়েটিভিটি, তারপর এরপর আরও কি আছে দেখো, উই বিকাম প্রোডাক্টিভ মেম্বার্স বাই ডেফিনেশন টিচিং আস টু রেসপেক্ট হিউম্যান ডাইভার্সিটি, কালচারাল রিলিজিয়াস ডিফারেন্সেস। তাহলে এখানে মোটামুটি অনেকগুলো তথ্য আমি খুঁজে পেয়েছি। তার মধ্যে আমার প্রথম তথ্য পরীক্ষা কী দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে। এরপরে বাকি তথ্যগুলো আমরা মূলত এখানে কী করবো, অ্যাড করব। তাহলে এক্ষেত্রে প্রথম যখন তথ্য অ্যাড করবে আমরা ইনফরমেশান গ্যাদার করে ফেলেছি, ইনফরমেশনের কাজ প্রথম ধাপ শেষ কিন্তু আমাদের, আলহামদুলিল্লাহ। এরপর আমাদের সেকেন্ড ধাপ শুরু হবে, সেটা হচ্ছে কি এডিটের কাজ। এডিট করার সময় প্রথমে দেখবে তথ্য কী দিয়ে শুরু হয়েছে, বার প্লাস আইএনজি, অর্থাৎ আমার তথ্য শুরু হয়েছে কি দিয়ে, বার প্লাস আইএনজি দিয়ে, এতটুকু দিয়ে আমার তথ্য শুরু হয়েছে। তাহলে আমি চেষ্টা করবো বাকি তথ্যগুলো কী করার, বার প্লাস আইএনজি দিয়ে করার। তাহলে এই ক্ষেত্রে আমার প্রথম তথ্য কী ছিল, gives us an awareness about ourselves। তাহলে আমি বলতে পারি giving us an awareness, অথবা এটাও অ্যাড করতে পারি। এক্ষেত্রে যে যখন অনেকগুলো তথ্য বের হয়ে যাবে তুমি চেষ্টা করবে সেই তথ্যগুলো অ্যাড করার, এখানে যেই তথ্যগুলো মূলত সবচেয়ে সহজ অ্যাড করা এবং সবচেয়ে নির্ভুলভাবে অ্যাড করা যায়। তাহলে এই ক্ষেত্রে আমি এটা অ্যাড করছি যে লিডিং আস টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার পার্সোনালিটি। আমরা এই তথ্য কী করবো, অ্যাড করবো, তথ্যটা কী করবো, অ্যাড করবো। তাহলে এখানে দেখো প্রথমে এখানে যেই বিষয়টা মাথা রাখতে হবে, আমি বলেছি লিড আস টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার পার্সোনালিটি। প্রথমে বলেছিলাম সাবজেক্ট বাদ দিতে, এক সাবজেক্ট বাদ দিতে হবে ভাইয়া, এটা মাথা আছে কিনা দেখো। দুই, নাও সাবজেক্ট বাদ দেওয়ার পর নাউন রিপিটেশন, প্রোনাউন রিপিটেশন, অপ্রয়োজনীয় কানেক্টরসগুলো কী দিতে হবে, বাদ দিতে হবে। তাহলে এতটুকু দেখি আমরা লিড আস। তাহলে এক্ষেত্রে আমরা এখানে লিড আস, এই আসটা কী দিয়ে দিব, বাদ দিয়ে দিব। এরকম একদম মনোযোগের সাথে দেখো কীভাবে আমি এডিট করছি। লিডস আসটা আমি বাদ দিলাম, টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার পার্সোনালিটি, এটা লাগবে কারণ পার্সোনালিটিতে কাদের সেটা তো দরকার আছে। আওয়ারটা বাদ দিলেও হয়, সমস্যা নেই। তাহলে আমরা এখানে ধরতে পেলাম লিড টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার পার্সোনালিটি, এই বিষয়টা আমরা পেয়েছি। এখন সেটাকে আমরা এডিট করবো, লিড এখানে আসটা না দিলেও হয়, লিডিং টু ডেভেলপমেন্ট অফ, এখানে আওয়ারটা বাদ দিয়ে দিয়েছে ওরা, আমরা দিয়ে দিতে পারি বাদ। এখানে তাহলে হবে লিডিং টু ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি। তাহলে এটা কী করেছিলাম, এখানে ছিল হচ্ছে লিডস ছিল, এখানে কী ছিল, লিডস ছিল। যেহেতু প্রথমটা আমাদের আইএনজি দিয়ে শুরু হয়েছে, আমরা এখানে কী করবো, আইএনজি করে দেবো। তাহলে এখানে কী হবে, লিডিং হবে, এখানে কী হবে, লিডিং। তাহলে দেখো এটা মিলছে কিনা দেখো, লিডিং টু ডেভেলপমেন্ট অফ আওয়ার পার্সোনালিটি। তাহলে এখন আমরা আইজি করে দিয়েছি, প্রথম তথ্য আমাদের শেষ। এরপর তথ্য প্রিপেয়ার্স, দেখো এখন এটা প্রথমে ইনফরমেশনটা আমি বের করতে বলি কেন, ইনফরমেশন যদি তুমি বের করে ফেলতে পারো বারবার তোমাকে প্যাসেজটা পড়তে হবে না, এবং এতে তোমার টাইম কিন্তু অনেক বেশি যাবে। 5 মিনিটে 5টা ইনফরমেশন গ্যাদার করে তুমি কিন্তু ফ্লো চার্ট আনসার করে ফেলতে পারবে।
তাহলে এখানে দেখো আবার এখন আমি জাস্ট এখানে চলে এসেছি যে প্রিফার্স এভরি চাইল্ড টু বিকাম অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ আওয়ার কমিউনিটি। এখন এটাকে আমরা এডিট করবো প্রিফার্স, তাহলে প্রিপেয়ার্সকে আমরা কী করবো প্রিপেয়ারিং, তাহলে প্রিপেয়ারিং এভরি চাইল্ড টু বিকাম অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ দ্য কমিউনিটি। এখানে কোনো সব বাদ দেওয়ার কিছু নেই, আমরা বাদ দিলাম প্রিপেয়ারিং আস না দিয়ে শুধু দাও আওয়ার চাইল্ড দিও প্রিপেয়ারিং টু বিকাম অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ আওয়ার দ্য কমিউনিটি। তাহলে এই ক্ষেত্রে এতটুকু গেল। এরপরে রিলিজ আওয়ার পটেনশিয়ালস, এটা তোমাদের একদম সহজ, রিলিজিং আওয়ারটা বাদ দিয়ে রিলিজিং পটেনশিয়ালস এতটুকু দিলে হবে, রিলিজিং পটেনশিয়ালস। আচ্ছা একটা টেকনিক শিখিয়ে দিই, ধরো তুমি পরীক্ষায় যখন প্রশ্ন তুমি আনসার করছো তখন দেখছো যে একটা সেন্টেন্সে তুমি দুইটা তথ্য অ্যাড করেছো, যেমন এখানে পটেনশিয়ালস এটা একটা তথ্য, ইনার স্ট্রেস এটা একটা তথ্য। তুমি চাইলে এখানে একটাকে দুইটা করতে পারবে যদি ইনফরমেশনে ঘাটতি হয়। ধরো ইনফরমেশন খুঁজে পাচ্ছ না, তখন তুমি এবার দিবে রিলিজিং আওয়ার পটেনশিয়ালস এতটুকু, আবার 5 নম্বরে দিয়ে রিলিজিং আওয়ার ইনার স্ট্রেস এবার দিতে পারবে, এটা সমস্যা নেই। যখন ইনফরমেশনে ঘাটতে হবে, এখন তো এখানে ইনফরমেশন অনেক বেশি আছে, তাহলে আমরা দুইটাকে একটাতে অ্যাড করেছি, এই দুইটা এখানে 3টা গেল। এরপরে শার্পেন্স আওয়ার ইন্টালেক্ট, তাহলে এটাকে একদম সহজভাবে করি, শার্পেনিং আমরা এটাকে আইনজি করেছি কারণ আমরা এটার সাথে মিলানোর চেষ্টা করছি, এখন যেহেতু মিলছে তাহলে আমরা এভাবে করে ফেলি, শার্পেনিং আওয়ার ইন্টালেক্ট গেল, এটা একটা তথ্য গেল, একদম সহজ দেখছি, এটা সবচেয়ে সহজ। এবং ডেভেলপ আওয়ার ক্রিয়েটিভিটি, তাহলে আওয়ারটা আমরা কি দিয়ে দিব বাদ দিয়ে দিব, ডেভেলপসকে আমরা কী করে ফেলবো ডেভেলপিং, তাহলে ডেভেলপিং ক্রিয়েটিভিটি যদি এখানে দেয়নি তুমি এখানে চাইলে ডেভেলপিং ক্রিয়েটিভিটি দিতে পারো। এরপরে টিচিং আস টু রিজন ওয়েল, এটা দিতেও পারো বা না দিতেও পারো, এটার বদলে তুমি এখানে যেখানে একটা এটা আসলে টেস্ট পেপারের আনসারের সাথে যে তোমার আনসার মিলবে তা নয়, তুমি তোমার মতো করে ইনফরমেশান দিতে হবে, যেহেতু এখানে অনেক ইনফরমেশান। আমি এখানে শার্পনেস আওয়ার ইন্টালেক্ট দিয়ে দিলাম, যদি আমি যখন এটা ফ্লোচার্ট সলভ করবো তখন এরকম আর কি। এরপরে আমি 6 নম্বরে দিব কি ডেভেলপিং আওয়ার পটেনশিয়ালস, ডেভেলপিং আওয়ার ক্রিয়েটিভিটি, অর্থাৎ ডেভেলপিং ক্রিয়েটিভিটি। আর এখানে যেহেতু অলরেডি একটা আইনজি দিয়ে রয়েছে তাহলে এটাকে অ্যাড করে দিতে পারো টিচিং আস টু রেসপেক্ট হিউম্যান ডাইভার্সিটি, এতটুকু দিল, টিচিং আস টু রেসপেক্ট হিউম্যান ডাইভার্সিটি। কতগুলো তথ্য দেখো এখানে, এই তথ্যটা বাদ দিয়ে আমরা কিন্তু অনেকগুলো তথ্য আমরা পেয়েছি, টিচিং আস টু রেসপেক্ট হিউম্যান ডাইভার্সিটি শেষ। তাহলে 5টা তথ্য বের করতে খুব কষ্ট হয়েছে, আমার তো মনে হয় না কষ্ট হয়নি, আর এটা এডিট করতেও তেমন কষ্ট হয়নি, এবং এভাবে আসলে তোমাদের 24 পেজের প্রশ্নগুলো দেখেও ঠিক এভাবেই আসবে। এভাবে আসলে যেভাবে মনে রাখবে, ইনফরমেশান প্রথমে হবে ইনফরমেশান, এরপর হবে এডিট, এরপর হবে এন্টার, এগুলো মাথায় রাখতে হবে, ইনফরমেশান এডিট এন্টার 3টা জিনিস। তাহলে এতটুকু আশা করে তোমার ফ্লো চার্ট নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয়। যদি ফ্লো চার্ট নিয়ে তোমার কোনো সমস্যা থাকে তুমি একটা কাজ করবে, আমাদের ইউটিউবে যারা ভিডিওটি দেখছো কমেন্ট সেকশনে প্রশ্নটা লিখে নিও, আমরা সাথে সাথে রিপ্লাই দিব। যারা ফেসবুকে দেখবে সাথে সাথে কমেন্টে তোমার আনসারটা লিখে অথবা আমাদের পেজে মেসেজ দিলেই তোমাকে এই বিষয়টা সলভ করে দেওয়া হবে। তাহলে এক্ষেত্রে আমাদের আশা করি ফ্লো চার্ট নিয়ে আর কোনো সমস্যা নেই। তবে এরপর আরেকটা ফ্লো চার্ট আমি অ্যাড করেছিলাম, এটা হচ্ছে 2023 সালের প্রশ্ন, 2023 সালের বোর্ডের প্রশ্ন। তোমরা চাইলে এটাকে একটি স্ক্রিনশট তুলে নিতে পারো। এটা হচ্ছে জ্যারির এক্সট্রাঅর্ডিনারি ক্যারেক্টারটা বের করা এখানের মধ্যে, এটাও গুরুত্বপূর্ণ রয়েছে তাই অ্যাড করেছি। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে এটা সলভ করা ট্রাই করবে বাসায়, আর এটার আনসারও এই পিডিএফে রয়েছে। যারা পিডিএফটা চাচ্ছ তোমরা ফেসবুকে দেখলে ভিডিওটা শেয়ার করে দিলেই হবে, অথবা 5 জনকে মেনশন করে দিলেই তোমার ইনবক্সে আমরা পাঠিয়ে দিব ফ্লো চার্টটি। আর যারা ইউটিউবে দেখছো কমেন্ট সেকশন আমাদের ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে আমাদের ফেসবুকের যে লিঙ্ক রয়েছে সেটা ওখানে প্রবেশ করে তোমরা ভিডিওটা শেয়ার করলে পেয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আজকে আমাদের আলহামদুলিল্লাহ ফ্লো চার্টের এই ক্লাসটি শেষ। ফ্লো চার্টের এক ক্লাসে 5-এ 5, এখন কেন এই শিরোনামটি দিয়েছে আশা করি তোমরা যে ক্লাসটি মনোযোগ দিয়ে যারা করেছো তারা বুঝবে এটা কেন দিয়েছি। তাহলে ফ্লো চার্ট বাদে আমাদের নেক্সট ক্লাসগুলো আসবে উইথ ক্লোজ উইথাউট ক্লোজ রেয়ারেন্স, এই টপিকগুলো নিয়ে। তোমাদের পেজকে ফলো দিয়ে রাখিও এবং ইউটিউবকে সাবস্ক্রাইব করে রাখিও যাতে ভিডিওগুলো তোমার নাকি চলে আসে। আমরা ইংলিশ 2য় বছরে কিন্তু বেশিরভাগ টপিক আমরা কিন্তু ফ্রিতে শেষ করে দিয়েছি, তোমরা আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে গেলে দেখবে। এখন আমরা ইংলিশ প্রথম পত্রে এসেছি, ইংলিশ প্রথম পত্রে এখন ইএফটির অলরেডি একটা কোর্স চলছে। এরপরে পাশাপাশি যেগুলো সামনে বোর্ড পরীক্ষার জন্য এবং এসএসসি 25 ব্যাচ তোমাদের জন্য এই ভিডিওগুলো আয়োজন করা হচ্ছে, নিয়মিত ক্লাসগুলো করতে থাকবো, ইনশাল্লাহ অনেক কাজ আসবে। এবং এখানে যে টেকনিকগুলো ইউজ করছি এগুলো ব্যক্তিগতভাবে আমি নিজে ইউজ করতাম সহজভাবে বোঝার জন্য, যেহেতু একটা বিষয় সহজভাবে বোঝা যে তুমি কঠিনভাবে কেন যাবে। তাই ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে ইনশাল্লাহ। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।